আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত দশম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আশা করি বর্তমান এই করোনাকালীন পরিস্থিতিতে তোমরা সকলেই বাসায় আছো। জরুরি প্রয়োজন ছাড়া অবশ্যই তোমরা বাসার বাইরে বের হবে না, এবং যদি বের হতে হয় অবশ্যই ফিরে এসে স্বাস্থ্যবিধি মেনে তোমরা হাত ধুয়ে নেবে এবং সম্ভব হলে গোসল করে ফেলবে। সার্বিকভাবে আমরা কিন্তু সব ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলবো বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী। আজকে আমরা ক্লাসে চলে যাই, আসো সরাসরি আমরা ক্লাসে চলে যাই। আমি মির্জা সাজেদা ইয়াসমিন। আমরা আজকে দশম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে সার্বিক আলোচনা ক্লাসটি করব। এই সার্বিক আলোচনার যে বিষয় সেগুলো হচ্ছে কি, আমাদের মডেল টেস্টের সিলেবাস অনুযায়ী এই আগামী আসন্ন 11 তারিখ থেকে আমাদের যে মডেল টেস্ট, সেই মডেল টেস্টের একটা সিলেবাস দিয়েছে, তোমরা জানো। সেই সিলেবাসে যতটুকু অংশ পড়া দেওয়া হয়েছে সেই ক্লাসের উপর ভিত্তি করে আজকে আমরা সার্বিক আলোচনা ক্লাসটা সম্পন্ন করব। আজকের আমাদের যে আলোচ্য বিষয়গুলো তোমরা খাতা কলম নিয়ে লিখে ফেলো। আমাদের আজকের যে আলোচ্য বিষয়গুলো রয়েছে সেগুলো কি কি দেখো, আমরা দেখে নিই। প্রথমে কি আমাদের মডেল টেস্টের সিলেবাস, তারপরে আমরা দেখতে পাচ্ছি আমাদের পরীক্ষার মান বন্টন, অধ্যায় ভিত্তিক আমাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয়, পরীক্ষায় প্রশ্ন উত্তর লেখার নিয়ম এবং পরীক্ষার যে প্রস্তুতি গ্রহণ। তোমরা খুব দ্রুত খাতায় বিষয়গুলো লিখে ফেলো। আশা করি তোমরা লিখে ফেলেছো। আমাদের প্রথম যে কন্টেন্টটা ছিল সেটা হচ্ছে কি আমাদের মডেল টেস্টের সিলেবাস। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি 5টা অধ্যায় আমরা দিয়েছি। আমাদের পূর্ণাঙ্গ যে সিলেবাস সেখানে আমাদের টোটাল 14টা অধ্যায় ছিল। এই 14টা অধ্যায়ের মধ্যে আমরা যেহেতু আমাদের প্রাক নির্বাচনী পরীক্ষাটা গ্রহণ করতে পারিনি, যার জন্য বিজ্ঞানের ক্ষেত্রে আমি যেটা করেছি যে তোমাদের প্রাক নির্বাচনী থেকে যে অংশগুলো বাকি ছিল সেগুলো দিয়ে আমি সার্বিকভাবে বইয়ের শেষ অংশটা শেষ করার চেষ্টা করেছি, যেহেতু আমরা সেখানে পরীক্ষাটা নিতে পারিনি। এই জন্য আমি পেছন থেকে তোমাদের পড়াটা শুরু করেছি। পর্যায়ক্রমে আমরা মাঝের অংশ এবং সর্বশেষে যে হয়তো প্রথম অংশ বা পুরো বইয়ের উপরে আমরা মডেল টেস্ট পরীক্ষাটা গ্রহণ করব। তো আমাদের এই সিলেবাসের মধ্যে দেখো 10ম অধ্যায় ছিল কি, এইসব বলকে জানি। 11 অধ্যায় ছিল জীব প্রযুক্তি, 12 অধ্যায় ছিল প্রাত্যহিক জীবনে তড়িৎ, 1300 অধ্যায় সবাই কাছাকাছি, এবং সর্বশেষ যে অধ্যায় ছিল আমাদের 1400 অধ্যায় জীবন বাঁচাতে বিজ্ঞান। এখন আমরা দেখবো আমাদের দ্বিতীয় কন্টেন্টে, যেটা ছিল আমাদেরকে পরীক্ষার মান বন্টন। তোমরা সকলেই জানো আমাদের পরীক্ষার পূর্ণমান কত থাকে, পূর্ণমান কিন্তু 100 থাকে। এখন আমরা যেহেতু সৃজনশীল এবং বহু নির্বাচনী দুইটা অংশে বিজ্ঞান পরীক্ষাটা গ্রহণ করি, সেক্ষেত্রে আমাদের সৃজনশীল যে অংশটা থাকে পরীক্ষার, সেখানে আমাদের যে কোনো 7টি প্রশ্নের উত্তর দিতে হয়। কিন্তু সেখানে সেই প্রশ্নে টোটাল আমাদের 11টা প্রশ্ন থাকে। 11টা প্রশ্নের ভেতর থেকে আমরা কি করি, 7টা প্রশ্নের উত্তর দিই, ঠিক আছে। এবং যা প্রতিটির মান হচ্ছে 10, অর্থাৎ 7 10 70। সৃজনশীল পরীক্ষার ক্ষেত্রে আমাদের কিন্তু পূর্ণমানটা কত, পূর্ণমানটা হচ্ছে 70। এবং আমরা দেখতে পাচ্ছি যে বহু নির্বাচনী প্রশ্নের ক্ষেত্রে আমাদের অবশ্যই বাকি 30 নম্বর থাকে, এবং এই প্রতিটি প্রশ্নের জন্য 1 নম্বর করে থাকে। এক্ষেত্রে কি করতে হবে, আমাদের অবশ্যই 30টা প্রশ্নেরই উত্তর করতে হবে। এবং পরীক্ষার সময় নিয়ে একটু আমি বলতে চাই। তোমরা জানো সৃজনশীল প্রশ্ন লেখার জন্য কিন্তু আমাদের পরীক্ষার সময় 2 ঘন্টা 30 মিনিট, এবং বহু নির্বাচনের জন্য কিন্তু পূর্ণাঙ্গ আমরা প্রতিটি প্রশ্নের জন্য 30 মিনিট করে সময় পাই। আচ্ছা, এরপরে আমরা চলে আসি আমাদের অধ্যায় ভিত্তিক যে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যেহেতু সার্বিক আলোচনা ক্লাস, এই ক্ষেত্রে কিন্তু আমাদের পূর্ণাঙ্গ বইয়ের যে সবগুলো অধ্যায়ের সবগুলো কন্টেন্ট সেটা কিন্তু আসলে সম্পূর্ণরূপে গ্রহণ করাটা সম্ভব হয়ে ওঠে না। যার কারণে আমরা কি করেছি, প্রত্যেকটা অধ্যায়ের জরুরি যে অংশগুলো সেগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি, ঠিক আছে। তো আমরা দেখি, প্রথমে দেখতে পাচ্ছি 10ম অধ্যায় এসব বলকে জানি। এই অধ্যায়ের মধ্যে প্রথমে যে আমাদের আলোচনা বিভিন্ন প্রকার বলের প্রকৃতি। আমরা জানি বল কিন্তু বিভিন্ন ধরনের রয়েছে। যেমন এই যে আমি তোমাদের সাথে কথা বলছি, এটাও এক ধরনের বল। আমি হাঁটাচলা করি, সেটাও এক ধরনের বল। গাড়ি রাস্তায় চলাচল করে, এটাও এক ধরনের বল। ট্রাক কি করে, বোঝা টেনে নেয় না, সেটাও কিন্তু এক ধরনের বল। আবার যখন ঝড় হয়, সাইক্লোন হয়, তখন কি হয়, বিভিন্ন ধরনের গাছপালা কিন্তু ভেঙে পড়ে, এটাও এক ধরনের বল। কিন্তু বলের ক্ষেত্রে কি আসলে বিভিন্ন প্রকার বল রয়েছে, তবে সার্বিকভাবে যদি আমরা চিন্তা করি, মৌলিক বল কিন্তু আমাদের 4 রকম। সেটা কি কি, অভিকর্ষ বল, তড়িৎ চুম্বকীয় বল, দুর্বল নিউক্লিয় বল এবং সবল নিউক্লিয় বল। এখন এই যে মহাকর্ষ বল, মহাকর্ষ বলটা কি, যে
যে বলের প্রভাবে আমরা হাঁটাচলা করছি এবং পৃথিবী তার নিজস্ব গতিতে আবর্তিত হচ্ছে, এটা কিন্তু আমাদের মহাকর্ষ বল। তড়িৎচুম্বক বলটাকে যখন আমরা কোনো চিরুনি দিয়ে চুল আঁচড়াই, বিশেষ করে শীতকালে এই ঘটনাটা বেশি দেখা যায়, সেই চুল আঁচড়ানোর পর যদি চিরুনিটা আমরা কোনো কাগজের সাথে ধরি তাহলে কি হবে, সেখানে কিন্তু এক ধরনের স্ট্রেংথ কাজ করে, বল কাজ করে। আবার দুটি চুম্বকের মধ্যে যে আকর্ষণ বিকর্ষণ, সেটা হচ্ছে কি আমাদের তড়িৎচুম্বকীয় বল। এরপর আমরা দেখি হচ্ছে কি দুর্বল নিউক্লিয় বল। নিউক্লিয় বল কিন্তু আসলে সব ক্ষেত্রে যে সবল হবে তা না, কোনো কোনো ক্ষেত্রে কিছু দুর্বল ভূমিকা পালন করে থাকে, সেই বলগুলোকে আমরা বলি হচ্ছে কি দুর্বল নিউক্লিয় বল। এবং সবল নিউক্লিয় বল কোনগুলো, যে বলগুলো অনেক বেশি শক্তিশালী হয়, সাধারণ মহাকর্ষ বলের তুলনায় যেগুলো সাধারণত 100 গুণ বেশি শক্তিশালী হয়, সেগুলোকে আমরা বলছি হচ্ছে সবল নিউক্লিয় বল। এরপর আমরা দেখতে পাচ্ছি কি যে জড়তার ব্যবহারিক অভিজ্ঞতা। ব্যবহারিক অভিজ্ঞতার ক্ষেত্রে সহজ একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে যখন আমরা চলাচল করি অথবা যখন আমরা কোনো গাড়িতে বসে চলাচল করি, সেখানে কি করা হয়, যখন গাড়িটা হঠাৎ করে ব্রেক করে আমরা কিন্তু স্বাভাবিকভাবে সামনের দিকে ঝুঁকে পড়ি, এটা কিন্তু এক ধরনের জড়তা। তারপরে আমরা যখন আবার স্বাভাবিকভাবে গাড়িটা চলা শুরু করে, স্থির অবস্থান থেকে যখন চলা শুরু করে, তখনও কিন্তু আমরা কি হয়, পেছনের দিকে ঝুঁকে পড়ি, এটা হচ্ছে এক ধরনের জড়তা। এরপরে আমরা দেখি হচ্ছে কি নিউটনের সূত্রসমূহ। বিজ্ঞানী নিউটন আমাদের বিভিন্ন পারিপার্শ্বিক গবেষণার ভিত্তিতে এবং তার যে চিন্তাধারা, তার যে মতাদর্শ, তার ভিত্তিতে উনি 3টা সূত্র আবিষ্কার করেছিলেন। সেই সূত্রগুলোকে আমরা সাধারণত বলি নিউটনের সূত্রসমূহ। তার মধ্যে রয়েছে কি নিউটনের প্রথম সূত্র। প্রথম সূত্রটা কি? প্রথম সূত্রটা হচ্ছে, আচ্ছা এক্ষেত্রে আমরা নিউটনের প্রথম সূত্রটা কি, প্রথম সূত্রটা জানি। প্রথম সূত্রটা হচ্ছে কোনো স্থির বস্তুর চিরকাল স্থির থাকতে চাওয়ার যে প্রবণতা, সেটা হচ্ছে, বা যখন কোনো গতিশীল বস্তু চিরকাল গতিশীল অবস্থায় থাকতে চায়, অর্থাৎ স্থির বস্তু স্থির অবস্থানে এবং গতিশীল বস্তু গতিশীল অবস্থানে থাকতে চাওয়ার যে প্রবণতা, সেটাকে বলা হয় হচ্ছে কি নিউটনের প্রথম সূত্র। দ্বিতীয় সূত্রটা কি? দ্বিতীয় সূত্রটা হচ্ছে বস্তুর ভরবেগ পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। অর্থাৎ কোনো বস্তুর ওপর যদি আমি কোনো বল প্রয়োগ করি, সেই বলের পরিমাণের উপরেই নির্ধারণ করবে যে সে কি পরিমাণ চেঞ্জ নিজের মধ্যে নিয়ে আসবে। এবং সর্বশেষ এবং তৃতীয় সূত্রটা হচ্ছে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে। এরপরে আমরা দেখি আমাদের অধ্যায় 11 জীব প্রযুক্তি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে কি ডিএনএ টেস্ট। ডিএনএ টেস্ট এক ধরনের একটা ডিএনএ পরীক্ষণ, যে পরীক্ষণের মাধ্যমে আমরা সাধারণত কোনো সন্তানের যখন পিতৃত্ব পরিচয় বা মাতৃত্ব পরিচয় নিয়ে বিরোধ দেখা যায়, অথবা কোনো আসামি যখন তার অপরাধ শনাক্তকরণের জন্য ব্যর্থ হয়, তখন এই সাধারণত ডিএনএ টেস্টগুলো করা হয়। এবং ডিএনএ টেস্টগুলো করে, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করে আমরা সাধারণত এই পরীক্ষাগুলো নিরূপণ করতে পারি যে কোনো সন্তান সে তার পিতৃত্ব নিয়ে বিরোধ থাকলে আমরা সেটা সমাধান করতে পারি। এবং কি করতে পারি, সর্বক্ষেত্রে আমরা অপরাধ স্থল হতে বিভিন্ন ধরনের নমুনা, যেমন হাতের নখ, চুল, মুখের লালা, এই জাতীয় যদি আমরা নমুনা সংগ্রহ করি, এই নমুনাগুলো সংগ্রহ করে পরীক্ষাগারে একটা বিশেষ পদ্ধতিতে পরীক্ষণের মাধ্যমে আমরা নিশ্চিত হতে পারি যে প্রকৃত অপরাধী কিনা। যেমন একটা সন্তান, তার থেকে যদি আমরা তার চুলটা সংগ্রহ করি এবং যে পিতৃত্ব পরিচয় দাবি করছে তার থেকে যদি তার আমি একটা চুল সংগ্রহ করি এবং সেই দুটাকে যদি আমি পরীক্ষা করে বিশ্লেষণ করে দেখি, যদি তার পিতৃ পরিচয়টা সত্য হয়, তাহলে কি হবে, সেই চুলের ডিএনএটা কিন্তু ম্যাচ হয়ে যাবে। আর যদি না হয়, সেখান থেকে কিন্তু আমরা প্রমাণ করতে পারবো যে বিষয়টি সঠিক নয়, অর্থাৎ তিনি যে দাবি করছেন বিষয়টি সেরকম নয়। এরপরে আমরা দেখি হচ্ছে কি জেনেটিক বিঘ্নতার কারণ ও ফলাফল। সাধারণত জেনেটিক বিঘ্নতার বেশ কিছু কারণ রয়েছে। এর মধ্যে কি কি রয়েছে? এর মধ্যে রয়েছে পয়েন্ট মিউটেশন, এর মধ্যে রয়েছে কোষ বিভাজনের অস্বাভাবিকতা, এর মধ্যে রয়েছে ক্রোমোজোমের সংখ্যার হ্রাস বৃদ্ধি, আবার ক্রোমোজোমের অর্থাৎ একটি নির্দিষ্ট ক্রোমোজোমের কোনো অংশের হ্রাস অথবা বৃদ্ধি। এই ঘটনাগুলো যখন ঘটে তখন কি হয়, সেই বিষয়গুলোকে আমরা বলি হচ্ছে জেনেটিক বিঘ্নতা। এবং এই বিঘ্নতার ফলে কি হয়, বিভিন্ন ধরনের রোগের সূত্রপাত হয় এবং রোগ জন্ম নেয়। এই রোগগুলো পরবর্তীতে কি হয়, জেনেটিক ভাবে এক সন্তান থেকে আরেক সন্তান, অর্থাৎ এক পুরুষ থেকে আরেক পুরুষ, এইভাবে কিন্তু রোগগুলো চলতে থাকে। ঠিক আছে, এর মধ্যে বিভিন্ন ধরনের জেনেটিক বিশৃঙ্খলাজনিত যে রোগগুলো রয়েছে, তার মধ্যে রয়েছে হান্টিংটনস রয়েছে, তার মধ্যে ক্লিনেফেল্টার সিনড্রোম রয়েছে, তার মধ্যে সিকেল সেল রোগ রয়েছে, তারপরে হিমোফিলিয়া রয়েছে। এগুলো সাধারণত কি হয়, জেনেটিক বিঘ্নতার ফলে এই জাতীয় রোগগুলো হয়ে থাকে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এমন একটা বৈজ্ঞানিক ক্ষেত্রে যুগান্তকারী আবিষ্কার
আবিষ্কার, যেখানে সাধারণত আমি যদি মনে করি যে আমি আমার একটা কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যের উদ্ভিদ বা প্রাণীর মধ্যে সমন্বয় করতে চাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু এটা সম্ভব। কিভাবে? সাধারণত সহজ কথায় যদি বলি যে একটা ফল যেটা টক এবং একটা ফল যেটা মিষ্টি, এখন আমি টক ফলটার অভ্যন্তরে মিষ্টি ফলটার যে মিষ্টতা সেটা আমি নিয়ে আসতে চাচ্ছি। তাহলে কি করতে হবে? ওই মিষ্টি ফলটাকে সংগ্রহ করে সেখানকার ডিএনএ নমুনা যদি আমি পরীক্ষাগারে পরিবর্তনের কিছু প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়ার মাধ্যমে সেটাকে চেঞ্জ করে যদি আমি সেই টক ফলের মধ্যে অবস্থান করাই, তখন কি হবে? তার কিন্তু একটা নতুন একটা যুগান্তকারী আবিষ্কার হয়ে দাঁড়াবে এবং সেই টক ফলে কি হবে? সেই মিষ্টতা কিন্তু আমি পাবো ওই মিষ্টি ফলের থেকে। তাহলে কি হলো? এটা একটা জেনেটিক সংমিশ্রণ। এই বিষয়গুলোকে সাধারণত আমরা বলে থাকি হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এখন আমরা দেখব অধ্যায় 12 প্রাত্যহিক জীবনে তৈরি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি সিস্টেম লস। সিস্টেম লস কথাটা সম্পর্কে আসলে আমরা সকলেই জানি, মানে মৌখিকভাবে পরিচিত, কিন্তু আসলে বিষয়টা কি সেটা আমরা আজকে একটু জানবো। সাধারণত বিভিন্ন জায়গায়, যেমন আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের কথাই আমরা ধরি, এখানে যত বিদ্যুৎ সাপ্লাই আছে এগুলো কিন্তু তারের মাধ্যমে আসে, তাই না? আমাদের রাস্তার সামনে বা এই পাশে যে দিকে বলি না কেন, সেখান থেকে কি আছে? বিভিন্ন বৈদ্যুতিক তারের খুঁটি বা পোল রয়েছে। সেখান থেকে তারের মাধ্যমে কিন্তু বাসা বাড়ি বলি, অফিস বলি, স্কুল বলি, সেখানে বিদ্যুতের প্রবাহগুলো চালনা করা হয়। অর্থাৎ তারের মাধ্যম দিয়ে কিন্তু বিদ্যুৎ প্রবাহিত হয়। আর এই বৈদ্যুতিক তারের মধ্যে কিন্তু রোধ থাকে। যখন এই বৈদ্যুতিক তারের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহ চালনা করা হয়, তখন ওই রোধের মধ্যে কি হয়? কিছুটা তাপ উৎপন্ন হয়। ওই তাপ উৎপন্ন হওয়ার ফলে বিদ্যুৎ প্রবাহ কিছুটা বাধাগ্রস্ত হয় এবং সেখানে কিছুটা বিদ্যুৎ প্রবাহ লস হয়, বিদ্যুতের লস হয়। এই লসটাকে আমরা বলি হচ্ছে তড়িতের সিস্টেম লস বা বিদ্যুতের সিস্টেম লস অথবা ইলেকট্রিসিটির সিস্টেম লস। এরপর আমরা দেখতে পাচ্ছি হচ্ছে কি ব্যাটারির কার্যক্রম। ব্যাটারিটা কি? ব্যাটারি হচ্ছে মূলত এক ধরনের সেল বা কোষ, যেখানে সাধারণত বিভিন্ন ধরনের ধনাত্মক বা ঋণাত্মক চার্জগুলো অ্যাকুমুলেট হয়ে একত্রে অবস্থান করে এবং ব্যাটারির অভ্যন্তরে তিনটি অংশ থাকে। একটা কি? ধনাত্মক অংশ, অ্যানোড, অ্যানোড, ক্যাথোড এবং ইলেকট্রোলাইট। এই তিনটা অংশ মিলে সাধারণত কি করে? একটা ব্যাটারি তার কার্যক্রম পরিচালনা করে। আমাদের প্রাত্যহিক জীবনের যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা কি? মোবাইল ফোন। মোবাইল ফোন আমরা ক্যারি করে কিভাবে নিয়ে বেড়াতে পারি? কারণ কি? এর ভিতরে একটা সেল রয়েছে বা ব্যাটারি রয়েছে। এই ব্যাটারিটাকে আমরা কি করছি? চার্জ করছি। চার্জ করার ফলে তার ভেতরে যে আয়নগুলো রয়েছে সেগুলো কি হচ্ছে? সেগুলো সক্রিয় হচ্ছে এবং মোবাইল ফোনটাকে সচল রাখছে। এইভাবে সাধারণত কি করা হয়? ব্যাটারি কার্যক্রম, তার নিজস্ব কার্যক্রমটা পরিচালনা করে থাকে। শুধু মোবাইল ফোনের ক্ষেত্রে না, আমরা ব্যাটারিতে আমরা কি কি ব্যবহার করি? আমরা কিন্তু টর্চ লাইট ব্যবহার করছি। আমরা গাড়ির মধ্যে যে ব্যাটারিটা রয়েছে সেখানেও কিন্তু একইভাবে আমরা বিদ্যুৎ উৎপাদন করছি। এইভাবে প্রাত্যহিক জীবনে কিন্তু ব্যাটারি আমাদের অনেক গুরুত্বপূর্ণ কাজ করে যাচ্ছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এনার্জি সেভিং বাল্বের সুবিধা। এনার্জি সেভিং বাল্বটা কি? আগে একটু আমরা আগেকার বাল্বের কথা চিন্তা করি। তোমরা দেখেছো কিনা, এখনো আছে কিছু কিছু জায়গায়, যে সাধারণত হলুদ আলো জ্বলতো বা জলে এমন একটা বাল্ব, যে বাল্বের মধ্যে একটা ধাতুর ফিলামেন্ট থাকে। এই ফিলামেন্টকে কি করা হয়? বিদ্যুৎ পরিবহনের মাধ্যমে বিদ্যুৎ চালনা করে সেটাকে উত্তপ্ত করা হয়। যখন সেই ফিলামেন্টটা উত্তপ্ত হয়ে যায়, তখন সেখান থেকে কিন্তু আলোর বিচ্ছুরণ ঘটে এবং সেটা আমাদের কি করছে? ঘর বা অফিস বা যেটাই বলে না কেন, সেই জায়গাটাকে আলোকিত করছে। তবে এই মানে আগেকার যে সিস্টেমের আমাদের যে বাল্ব ছিল, সেইটার যে ফিলামেন্ট সেটাকে উত্তপ্ত করানোর জন্য বেশ অনেকটা আমাদের বিদ্যুৎ প্রয়োজন হতো। কিন্তু বর্তমানে যে এনার্জি সেভিং বাল্ব, এই বাল্বে সাধারণত পূর্ববর্তী যে বাল্বের কথা বললাম সেটা থেকে মোর দ্যান 70% বিদ্যুৎ কিন্তু আমাদের সাশ্রয় করা সম্ভব। ওকে, আমরা দেখতে পাচ্ছি কি এনার্জি সেভিং বাল্বের ক্ষেত্রে আমাদের মোর দ্যান 70% বিদ্যুৎ কিন্তু সাশ্রয় হচ্ছে। এনার্জি সেভিং বাল্ব মূলত দুই ধরনের হয়। একটা হচ্ছে কি সিএফএল, আর একটা হচ্ছে আমাদের রেগুলার যে এলইডি। এই দুই ধরনের সাধারণত এনার্জি সেভিং বাল্ব হয়ে থাকে। এখন আমরা দেখবো তড়িৎ উপকরণ এবং এই যন্ত্রের সঠিক ব্যবহার। সাধারণত তড়িৎ উপকরণ বলতে আমরা বিদ্যুৎ চালানোর জন্য যে ধরনের উপকরণগুলো ব্যবহার করে থাকি সেগুলোকে বলা হয়ে থাকে। যেমন আমাদের যে বৈদ্যুতিক ওয়্যার, সেটাও কিন্তু আমাদের এক ধরনের তড়িৎ উপকরণ। আমাদের যে অ্যামিটার, ভোল্টমিটার, এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের তড়িৎ উপকরণ। আমরা কি করবো? এই যন্ত্রগুলো কিন্তু সঠিক নিয়মে যথোপযোগ্য ব্যবহার করবো। এরপর আমরা দেখি হচ্ছে অধ্যায় 13 সবার কাছাকাছি তথ্য ও যোগাযোগের মূলনীতি। যোগাযোগ এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে আমরা কি করি? একে অপরের মধ্যে তথ্য আদান প্রদান করি। তবে এই যোগাযোগের ক্ষেত্রে কি করতে হবে? অবশ্যই কিছু মূলনীতি আছে। মূলনীতির ক্ষেত্রে প্রধান যেটা, আমি কার সাথে যোগাযোগ করব, অর্থাৎ আমার একজন প্রেরক এবং একজন
গ্রাহক থাকতে হবে, আমার কিছু তথ্য বা বার্তা থাকতে হবে, আমার কিছু মাধ্যম থাকতে হবে। এই সবগুলো বিষয় মিলেই হচ্ছে আমাদের যোগাযোগের যে মূলনীতিগুলো। কারণ যোগাযোগ কি কোনো জড়বস্তুর সাথে করা যায়? করা যায় না। জড়বস্তুর অপর প্রান্তে কি করতে হবে? আমার অবশ্যই একজন মানুষ থাকতে হবে যার সাথে আমি যোগাযোগ করবো, যাকে নিয়ে আমি যোগাযোগ করবো। সুতরাং এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? গ্রাহক প্রেরক থাকতে হবে, গ্রাহক প্রেরক একটা যন্ত্র থাকতে হবে, বিভিন্ন মাধ্যম থাকতে হবে, এবং যে বিষয় নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেই বিষয়ে একটা সার্বিক আলোচনা থাকতে হবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন যন্ত্রের কার্যক্রম, অর্থাৎ এই যে যোগাযোগের ক্ষেত্রে বিভিন্ন ধরনের আমরা যন্ত্রগুলো ব্যবহার করে থাকি, সেগুলো কি কি? সেগুলো হচ্ছে আমাদের রেডিও, সেগুলো হচ্ছে আমাদের টেলিভিশন, সেগুলো হচ্ছে কি আমাদের কম্পিউটার। এই যে যন্ত্রগুলো সেগুলো হচ্ছে আমাদের মাইক্রোফোন। এগুলো কি করে? এগুলো এমন একটা যান্ত্রিক মাধ্যম যার মধ্যে দিয়ে কি করা হয়, আমরা কিন্তু একে অপরের সাথে যোগাযোগ রক্ষা করি। শুধুমাত্র যোগাযোগ যে আমি ওভার ফোন কথা বললাম, টেলিফোনে কথা বললাম বা মোবাইলে কথা বললাম, বিষয়টা কিন্তু এমন না। এই যে আমরা রেডিও শুনি, তাই না? রেডিওর কথা যদি বলি, রেডিওর অপর প্রান্তে কি থাকে? একজন ভোকালিস্ট থাকে যে বলে এবং তার কথাগুলো তার সাথে আমরা সরাসরি কানেক্ট না করতে পারলেও কিন্তু তাকে আমরা শুনি, অর্থাৎ একজন বলছে, একজন শুনছে। এটা কি? এটাও এক ধরনের যোগাযোগ। টিভির ক্ষেত্রে কি? টিভির ক্ষেত্রে একজন কিছু অভিনয় করে দেখাচ্ছে বা তাকে আমরা সামনাসামনি দৃশ্যটা দেখতে পাচ্ছি, কিন্তু সে আমাদের সাথে যোগাযোগ করছে, আমরা তার বিষয়গুলো দেখছি বা পর্যালোচনা করছি বা আমরা যে নিউজগুলো দেখছি। কেন কি? এটাও হচ্ছে এক ধরনের যোগাযোগের মাধ্যম। কম্পিউটার, ইন্টারনেটের কথা যদি বলি, ওভার ফোন, তোমরা যে ক্লাসগুলো করছো সেটা কোন মাধ্যম দিয়ে? এটার মাধ্যম দিয়ে, তাই না? ইউটিউব, এটাও কি এক ধরনের মাধ্যম। সুতরাং এই যে বিভিন্ন যন্ত্রগুলো, এই যন্ত্রগুলো কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। এখানে এখন আমরা দেখতে পাচ্ছি অ্যানালগ এবং ডিজিটাল সংকেত। যোগাযোগের ক্ষেত্রে বিভিন্ন ধরনের আমরা সংকেত ব্যবহার করে থাকি। এর মধ্যে অ্যানালগ সংকেতটা হচ্ছে সাধারণত আমি তোমার সাথে যোগাযোগ করছি কোনো একটা মাধ্যমে, সেটা হতে পারে একটা চিঠি, সেটা হতে পারে একটা ফোন। এইটা হচ্ছে সাধারণত অ্যানালগ সংকেত। আর ডিজিটাল সংকেতটা কি? ডিজিটাল সংকেত হচ্ছে কোনো একটা নির্দিষ্ট বিষয় যখন কোনো ডিজিট বা সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়, যে সংখ্যাটা দেখলে বা যে ডিজিটটা দেখলে তুমি বুঝে ফেলবা যে এটা কি বোঝাতে চেয়েছে, সেটা হচ্ছে আমার ডিজিটাল সংকেত। এখন আমরা দেখি 1400 অধ্যায় জীবন বাঁচাতে বিজ্ঞান। প্রথমে আমরা দেখতে পাচ্ছি রোগ নির্ণয় ও চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন যন্ত্রপাতির ব্যবহার। আমাদের বই আসলে অনেকগুলো বৈজ্ঞানিক যে রোগ নির্ণয়ের ক্ষেত্রে যে যন্ত্রগুলো ব্যবহার করা হয় তার মধ্যে অনেকগুলো রয়েছে। সেগুলো কি কি সেগুলো একটু জানি। আলট্রাসোনোগ্রাফি রয়েছে, ইসিজি রয়েছে, অ্যাঞ্জিওগ্রাফি রয়েছে, এমআরআই রয়েছে, তারপরে আর কি রয়েছে, এরকম অসংখ্য পরীক্ষা কেন্দ্র রয়েছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি রেডিওথেরাপি রয়েছে। এই যে বিভিন্ন রোগ নির্ণয়ের যে যন্ত্রগুলো, এগুলো কি করে? এগুলো আসলে এমন একটা মাধ্যমে ব্যবহার করা হয়, এমন কাজে ব্যবহার করা হয় যেখানে কি করা হয়, যেখানে একজন মানুষের জীবন মৃত্যু জড়িত, তাই না? কারণ এই যে পরীক্ষা নিরীক্ষাগুলো করা হয়, কেন করা হয়? রোগ নির্ণয়ের জন্য। ডাক্তার পরীক্ষাগুলো করতে দেয়, কেন করতে দেয়? রোগ নির্ণয়ের জন্য। কারণ যদি কোনো মাধ্যম দিয়ে কোনো ডক্টর যদি তার রোগটা সঠিকভাবে নির্ণয় না করতে পারে, সে কিন্তু কি করবে? প্রপারলি তাকে ট্রিট করতে পারবে না। সুতরাং আমাদের চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে এই যন্ত্রগুলো, আর রয়েছে কি এক্স-রে, এই যন্ত্রগুলো কিন্তু উল্লেখযোগ্যভাবে ব্যবহার হয়ে আসছে এবং যা আমাদের জীবন বাঁচাতে সহায়ক ভূমিকা পালন করছে। রোগ নির্ণয়ের যে বিজ্ঞানের অবদানের কথা আমরা বলছি, আসলে বিজ্ঞানের রোগ নির্ণয়ের ক্ষেত্রে যে অবদান, সেটা আসলে আমাদের বলে শেষ করার নাই। বর্তমানে যে পরিস্থিতি, সেই আমরা যদি করোনার কথাও চিন্তা করি, এই প্যান্ডেমিক সিচুয়েশনে কিন্তু বিজ্ঞানীরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে একটা ভ্যাকসিন আবিষ্কার করবে, এবং এই যে পরীক্ষা নিরীক্ষাগুলো করছে বিভিন্ন যন্ত্রপাতির মাধ্যমে। সুতরাং রোগ নির্ণয়ের ক্ষেত্রে আসলে বিজ্ঞানের যদি প্রশংসা করা যায়, সেক্ষেত্রে আমি যদি সারাদিনও এই বিষয়ে একটা স্পিচ দিই, আসলে শেষ হবে না। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মোটামুটি ক্লাসের আলোচনাগুলো ছিল। এখন আমরা একটু দেখবো যে পরীক্ষায় প্রশ্নোত্তর লেখার যে নিয়ম এবং পরীক্ষার পদ্ধতি গ্রহণ। প্রথমেই আমাদেরকে কি করতে হবে? অবশ্যই আমার শিক্ষক আমাকে কি প্রশ্নটা করেছেন, সেই প্রশ্নটা আমাকে ভালো মতো বুঝতে হবে, জানতে হবে। সুন্দর এবং সাবলীল ভাষায় প্রশ্নোত্তর লেখা করতে হবে, আমাকে চর্চা করতে হবে। অবশ্যই প্রশ্ন বুঝে উত্তর করতে হবে, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমার প্রশ্নের উত্তরটা প্রাসঙ্গিক হতে হবে। অর্থাৎ আমার প্রশ্নে আমাকে কি চাওয়া হয়েছে সেটা বুঝে আমাকে উত্তর করতে হবে। আমাকে সর্বোপরি প্রশ্ন চাওয়া জিনিসটা
এর বাইরে যদি আমি অন্যান্য বিষয়গুলো লিখি আসলে সেটা অপ্রাসঙ্গিক হয়ে যায়। সুতরাং অবশ্যই আমাদের কি করতে হবে, প্রাসঙ্গিক উত্তর করতে হবে। প্রয়োজনে আমরা কি করবো, যেহেতু আমাদের বিজ্ঞান, সেক্ষেত্রে আমরা প্রয়োজনে চিত্র অঙ্কন করতে পারি। সাপোজ একটা নিউক্লিয়াস কাকে বলে বলা হয়েছে বা নিউক্লিয়াসের গঠন বলো, সেক্ষেত্রে কি করতে হবে, আমাদের অবশ্যই একটা নিউক্লিয়াসের চিত্র দিতে হবে। জ্ঞানমূলক যে প্রশ্নগুলো থাকে তোমাদের 1 নম্বরে, সেখানে কি করতে হবে, অবশ্যই একটা ওয়ার্ডে কোনো উত্তর আমরা লিখবো না, অন্তত পক্ষে একটা লাইন লিখবো। ঠিক আছে, এটা হচ্ছে কি বলবো, একটা সাবলীল ভাষায় উত্তর করার একটা ধরন। ঠিক আছে, এবং পরবর্তী ক্ষেত্রে যে লেখার ক্ষেত্রে জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক এবং যে উচ্চতর দক্ষতামূলক যে প্রশ্নের ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা আমরা ক খ গ ঘ সিকোয়েন্স অনুযায়ী কিন্তু মেনটেন করবো। এটা করবো না যে একটা প্রশ্নের ক খ লিখলাম, তারপরে আমি আরেকটা প্রশ্নের গ ঘ লিখলাম, বা আরেকটা প্রশ্নের আমি ক খ লিখলাম। এই সিকোয়েন্স গুলো সাধারণত আমরা ব্রেক করবো না। যদি লিখতে হয় অবশ্যই সেই জায়গায় আমরা কি করবো, খালি রাখবো, যে আমি সেখানে পরে আসবো, কিন্তু আমি সেখানে জায়গা রাখবো। কখনোই কিন্তু আমরা সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে সিকোয়েন্সটা ব্রেক করার চেষ্টা করবো না। বহু নির্বাচনী প্রশ্নের ক্ষেত্রে বলি, বহু নির্বাচনী প্রশ্নের ক্ষেত্রে অবশ্যই আমরা সঠিক নিয়মে পূর্ণাঙ্গ বৃত্ত ব্যবহার করবো। তোমাদের অনেকেরই আমি পরীক্ষার খাতা দেখতে যে দেখি যে তোমরা সঠিক নিয়মে কিন্তু বৃত্ত ভরাট করো না। বিষয়টা মোটেও কিন্তু সিস্টেমেটিক না। অবশ্যই প্রশ্নের, বহু নির্বাচনী প্রশ্নের ক্ষেত্রে প্রশ্নের হেডিং এ খুব ভালোভাবে পড়বে, ওখানে লেখা থাকে যে সঠিকভাবে পূর্ণাঙ্গ বৃত্ত পূরণ করতে হবে, অর্থাৎ সেই অপশনটা যেন কোনোভাবেই মিস না হয়, অর্থাৎ আমাকে সঠিক নিয়মেই কিন্তু কালো কালি বল পয়েন্ট দিয়ে পূরণ করতে হবে। ঠিক আছে, এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, একের অধিক বৃত্ত কিন্তু আমি একই টাইমে একটা প্রশ্নের জন্য পূরণ করবো না, কারণ সেক্ষেত্রে কি হবে, ওই সঠিক উত্তর আমি দাগানোর পরেও আমার প্রশ্নটা কেটে দেওয়া হবে। ঠিক আছে, এরপরে আমরা কিছু জ্ঞানমূলক প্রশ্ন দেখি, যেগুলো আমরা যে আলোচনা করলাম। প্রথমে আমরা দেখতে পাচ্ছি মৌলিক বল কয়টি, মৌলিক বল 4টি। জড়তা কি, জড়তা হচ্ছে সাধারণত আমরা চলাচল করতে গেলে স্থির অবস্থায় স্থির থাকতে যাওয়ার প্রবণতা এবং গতিশীল অবস্থায় গতিশীল থাকতে যাওয়ার প্রবণতা। জিন ক্লোনিং কাকে বলে, সাধারণত জিন ক্লোনিং এমন একটা বিষয় যে কোনো একটা প্রাণী বা উদ্ভিদের এমন একটা কোষ বা এমন একটা ডিএনএ কে সংগ্রহ করে যখন তার মতো আমি একটা হুবহু প্রতিরূপ সৃষ্টি করি, সেটা হচ্ছে আমার জিন ক্লোনিং। আরএনএ এর পূর্ণরূপ কি, আরএনএ এর পূর্ণরূপ কি, রাইবোনিউক্লিক অ্যাসিড। মায়োপিয়া কি, মায়োপিয়া হচ্ছে এক ধরনের চোখের ত্রুটি। তড়িৎ কি, তড়িৎ বলতে সাধারণত আমরা তড়িৎ প্রবাহ বা ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ প্রবাহকে বোঝায়। সিস্টেম লস কি, আমি বলেছি সিস্টেম লস কি, যে যখন তারের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়, বিদ্যুৎ প্রবাহিত হওয়ার ক্ষেত্রে কি হয়, সেখানে রোধ থাকে, সেই রোধের যে বিদ্যুতের কিছুটা ঘাটতি হয়, সেখানে কিছুটা অপচয় হয়, এটাকে আমরা বলছি হচ্ছে সিস্টেম লস। রঙিন টেলিভিশনের মৌলিক রং কয়টি, রঙিন টেলিভিশনের মৌলিক রং 3টি। কি কি, লাল, নীল এবং সবুজ। হার্ডওয়্যার কি, হার্ডওয়্যার হচ্ছে সেই সকল যন্ত্রাংশ যেটা আমরা চোখে দৃশ্যত দেখতে পাই, যেমন মোবাইল ফোনে তোমরা দেখছো বা ল্যাপটপে দেখছো, এগুলোকে এক একটা হার্ডওয়্যার। মাউস হার্ডওয়্যার, স্পিকার হার্ডওয়্যার। বাট এই যন্ত্রগুলোর ভেতরে যে সফটওয়্যার গুলো দেওয়া থাকে, যে সূক্ষ্ম সূক্ষ্ম যে বিষয়গুলো দেওয়া থাকে, সেটাকে সফটওয়্যার, যেটা আমরা সহজে হাতে নাড়াচাড়া করে দেখতে পাই না। মাইক্রোফোন কি, মাইক্রোফোন হচ্ছে এক ধরনের যোগাযোগের মাধ্যম, যে মাধ্যম দ্বারা কি করা হয়, একজন বক্তা বলে এবং সেই বক্তার কথাগুলো শব্দ তরঙ্গাকারে আবার শ্রোতার কাছে ছড়িয়ে পড়ে, এটা হচ্ছে মাইক্রোফোন। এক্সরে কি, এক্সরে হচ্ছে এক ধরনের উচ্চ শক্তি সম্পন্ন, উচ্চ কম্পাঙ্ক বিশিষ্ট একটা রশ্মি, যা কি করে সাধারণত হাড়ের যে সমস্যাগুলো সেগুলো নির্ণয় ব্যবহার করা হয়। তারপরে আমরা দেখতে পাচ্ছি এমআরআই কি, এমআরআই হচ্ছে ম্যাগনেটিক রিসোনেন্স ইমেজিং, অর্থাৎ এমআরআই পুনরূপ কি, ম্যাগনেটিক রিসোনেন্স ইমেজিং। আচ্ছা, রক্ত কি, রক্ত হচ্ছে এক ধরনের তরল যোজক কলা, আমরা সবাই জানি। ইসিজির পূর্ণরূপ কি, ইসিজির পূর্ণরূপ হচ্ছে ইকোকার্ডিওগ্রাম। তথ্য আদান প্রদানের মূল প্রক্রিয়া কি, তথ্য আদান প্রদানের সর্বপ্রধান এবং মূল প্রক্রিয়াটা হচ্ছে আমাদের যোগাযোগ। আচ্ছা, এরপরে আমরা আমাদের কিছু অনুধাবনমূলক প্রশ্ন দেখি। ইন্টারনেট ব্যবহারের সুবিধাগুলো কি কি। প্রথম সুবিধা হচ্ছে কি, এই যে তোমাদেরকে আমি ক্লাসটা নিচ্ছি, তোমরা বাসায় বসে থেকে প্যারামেডিক সিচুয়েশনে এই ক্লাসটা দেখছো, এটা একটা সুবিধা না? এটা হচ্ছে কি আমাদের বর্তমান পরিস্থিতি অনুযায়ী সর্ববৃহৎ সুবিধা। এছাড়াও আরো অনেক সুবিধা রয়েছে, সেগুলো তোমরা জানো, আশা করি লিখতে পারবে। তড়িৎ বিশ্লেষণ কি, সাধারণত কোনো তরল পদার্থের মধ্যে দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহ করা হয়, বিদ্যুৎ চালনা করা হয়, তখন ওই তরল পদার্থের যে ধনাত্মক এবং ঋণাত্মক যে কণিকাগুলো রয়েছে, এগুলো যখন আলাদা হয়ে যায় বা ওই তরল পদার্থের ধনাত্মক ঋণাত্মক অংশগুলো আলাদা করার যে প্রক্রিয়া, সেটা হচ্ছে আমার তড়িৎ বিশ্লেষণ। তড়িৎ প্রলেপন কেন করা হয়, তড়িৎ প্রলেপনটা হচ্ছে সাধারণত একটা ধাতুর উপর আরেকটা ধাতুর প্রলেপ। এই প্রলেপটা কেন করা হয়, কারণ সাধারণত যেন
যেমন লোহা, তামা, এই জিনিসগুলো যখন দীর্ঘদিন অযত্নে পড়ে থাকে সেখানে কিন্তু আমার মরিচা ধরতে পারে। এই মরিচাটা রোধ করার জন্য সাধারণত আমরা একটা ধাতুর উপর আর একটা ধাতুর একটা প্রলেপ দিই, সেটাকে বলা হচ্ছে তড়িৎ প্রলেপন। আমাদের সবার এনার্জি সেভিং বাল্ব কেন ব্যবহার করা উচিত বলেছি, তাই না? যে আমাদের বর্তমান যে এনার্জি সেভিং বাল্ব, এগুলো যদি আমরা ব্যবহার করি আমাদের বিদ্যুৎ সাশ্রয় হবে, বিদ্যুতের অপচয় রোধ হবে। এই জন্য আমাদের সবার এনার্জি সেভিং বাল্ব ব্যবহার করা উচিত। পয়েন্ট মিউটেশনের ফলে সৃষ্ট রোগগুলো কি কি? পয়েন্ট মিউটেশনের ফলে সৃষ্ট রোগগুলো সম্পর্কে আমরা জেনেছি। এগুলো কি কি? হান্টিংটনস রয়েছে, সিকেল সেল রয়েছে, ক্লিনফেল্টার সিনড্রোম রয়েছে, এই ধরনের অসংখ্য রোগ রয়েছে যেগুলো আমাদের বইয়ে আছে, আমরা লিখতে পারবো। জিনকে বংশগতির একক কেন বলা হয়? জিন এমন একটা মাধ্যম যেখানে কি যা কি করে, এক বংশগতীয় বস্তু, জিন এমন একটা বংশগতীয় বস্তু যা একজন থেকে আরেকজনে তার বংশগতীয় উপাদানগুলো বহন করে নিয়ে বেড়ায়। এজন্যই জিনকে সাধারণত বংশগতির একক বলা হয়। জেনেটিক বিশৃঙ্খলা দুটি কারণ লেখো। জেনেটিক বিশৃঙ্খলা দুটি কারণ যদি আমি বলি, প্রথম কারণ হচ্ছে কি, যে ক্রোমোজোমের আকারের হ্রাস বৃদ্ধি, এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে পয়েন্ট মিউটেশন বা জিনের ঘাটতি, সেটার ফলে কিন্তু জেনেটিক বিশৃঙ্খলা হয়ে থাকে। ডিএনএ টেস্ট বলতে কি বুঝি? আমরা কিন্তু পড়েছি ডিএনএ টেস্ট কি, আমরা ইনশাআল্লাহ বলতে পারবো। ভরবেগ বলতে কি বোঝো? সাধারণত ভর এবং বেগের যে গুণফল সেটাকে আমরা ভরবেগ বলি। নিউটনের গতি বিষয়ক দ্বিতীয় সূত্রটি আমরা ব্যাখ্যা করব। পারবো না আমরা নিউটনের দ্বিতীয় সূত্র? পারবো। বস্তুর ভর ও বেগের গুণফলকে প্রযুক্ত বলের সমানুপাতিক। অস্পর্শ বল বলতে কি বুঝো? অস্পর্শ বল হচ্ছে সাধারণত, আমি আগে স্পর্শ বলে আসি। আমি এই যে স্টিকটা ধরে আছি, কিভাবে? এটাকে টাচ করে, এটা কি? এটা আমার স্পর্শ বল। আর যদি আমি এটাকে ফেলে দেই তাহলে কি হবে? এটা যে নিচে পড়ে গেল, এটাও একটা বলে পড়ে গেল, কিন্তু সেটাকে আমরা টাচ করছি না বা দেখতে পাচ্ছি না। এটা হচ্ছে আমার অস্পর্শ বল। গাড়ি চালকদের সিট বেল্ট ব্যবহার করা জরুরি কেন? জড়তা জড়িত যে ধরনের দুর্ঘটনাগুলো রয়েছে সেগুলো রোধ করার জন্য আমাদের গাড়ি চালকদের সিট বেল্ট ব্যবহার করাটা জরুরি। সিকেল সেল রোগ বলতে কি বুঝো? এটা হচ্ছে একটা পয়েন্ট মিউটেশনের রোগ। এই রোগের ক্ষেত্রে কি হয়? সাধারণত আমাদের যে লোহিত রক্তকণিকাগুলো থাকে সেগুলোর আকৃতি কমলা লেবু বা চ্যাপ্টা আকৃতি। তবে এই সিকেল সেল রোগের ক্ষেত্রে কি হয়? সেই লোহিত রক্তকণিকার মাইক্রোস্কোপিক আকৃতিগুলো সাধারণত কাস্তের মতো হয়ে যায় এবং কি হয়? ওই আক্রান্ত স্থানে প্রচুর ব্যথা হয়, পেইন হয়। আর এটাই হচ্ছে আমাদের মূলত সিকেল সেল রোগ। জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলতে কি বোঝো? আমরা বলেছি জেনেটিক ইঞ্জিনিয়ারিং আমরা বলতে পারবো। বৈদ্যুতিক বাল্বের গায়ে লেখা 100 ভোল্ট এবং 60 ওয়াটের অর্থ কি? এর অর্থটা হচ্ছে 60 ওয়াটের যদি কোনো বাল্বকে আমরা 100 ভোল্টে সংযুক্ত করি, সেই 100 ভোল্টে কি হবে? ওই বাল্বটি, 60 ওয়াটের বাল্বটি সর্বোচ্চ আলো দিবে, সবচেয়ে সুন্দরভাবে জ্বলবে। এই হচ্ছে আমাদের বৈদ্যুতিক বাল্বের লেখা 100 ভোল্ট থেকে 60 ওয়াটের অর্থ। এইখানে যদি 100 ভোল্ট থেকে 60 ওয়াটের পরিবর্তে 220 ভোল্ট থেকে যদি 120 ওয়াট হয়, একই ক্ষেত্রে আমরা একই কথা বলবো। ঠিক আছে? এই ছিল আমাদের আজকের যে সার্বিক আলোচনা আমরা কিছু জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন দেখলাম। আগামী দিন থেকে তোমাদের 11 তারিখ থেকে মডেল টেস্ট পরীক্ষা শুরু হতে যাচ্ছে। আসন্ন মডেল টেস্টকে তোমরা অবশ্যই খুবই বেশি গুরুত্ব সহকারে দেখবে এবং অবশ্যই নিজেদের পরীক্ষাটা সুন্দরভাবে সম্পন্ন করবে। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।